হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে ফ্রিকশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যখন একটা সারফেস আরেকটা সারফেসের উপর দিয়ে মুভ করার চেষ্টা করবে অথবা একটা সারফেস আরেকটা সারফেসের রেসপেক্টে রিলেটিভ মোশনে থাকবে, তখন নিচের সারফেসটা উপরের সারফেসের রিলেটিভ মোশনকে বাধা দেবে, উপরের সারফেসটাও নিচের সারফেসের রিলেটিভ মোশনকে বাধা দেবে। এই যে একটা সারফেস আরেকটা সারফেসের রিলেটিভ মোশনের এগেইনস্টে বাধা দেওয়া, এটাকে বলা হয় একটা সারফেস আরেকটা সারফেসকে ফ্রিকশনাল ফোর্স প্রোভাইড করা। দেখো ফ্রিকশন জিনিসটা কি আসলে, এটা যদি বুঝতে চাও তোমরা, তাহলে তোমাদেরকে একটা ব্লক কনসিডার করতে হবে। এই ব্লকটার আপার সারফেসটাকে তুমি ধরে নাও রাফ, তার উপর আরেকটা ব্লককে তুমি এজিউম করো, ঠিক আছে? তাহলে এটার নাম দিলাম আমরা ব্লক এ, এটার নাম দিলাম আমরা ব্লক বি। আচ্ছা, ব্লক বিকে এদিকে তুমি পুল করো, তাহলে কি হবে? ব্লক বি ব্লক এর রেসপেক্টে ডান দিকে মুভ করতে শুরু করবে। তাহলে ব্লক বি রিলেটিভ মোশন উইথ রেসপেক্ট টু ব্লক এ আমরা ধরতে পারি এই দিকে রিলেটিভ মোশন অফ ব্লক এ উইথ রেসপেক্ট টু ব্লক বি, ঠিক আছে? তাহলে বি ব্লকের উপর এ ব্লক বি ব্লকের রিলেটিভ মোশনের এগেইনস্টে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফোর্সটাই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তাহলে ফ্রিকশনাল ফোর্সের ডেফিনেশন কিভাবে দেওয়া যেতে পারে? whenever there is a relative motion between the two surfaces in contact, one surface will try to oppose the relative motion of another surface. This opposition against the relative motion will be known as what? Frictional force. ওকে, বি ব্লকের উপর এ ব্লক লেফট ডাইরেকশনে ফ্রিকশনাল ফোর্স দেবে, বিকজ রিলেটিভ মোশনটা রাইট ডাইরেকশনে হচ্ছে। এবার আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, ফ্রিকশনাল ফোর্স কোন জায়গায় অ্যাক্ট করবে? ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে কন্ট্যাক্ট পয়েন্টগুলিতে। এখানে দুইটা বডির মধ্যে কন্ট্যাক্ট পয়েন্ট কোথায়? এখানে এই পয়েন্টগুলি হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট, অসংখ্য কন্ট্যাক্ট পয়েন্ট আমরা এজিউম করতে পারি। এবার কন্ট্যাক্ট পয়েন্টগুলিকে কানেক্ট করে যে প্লেন পাবে সেটাকে বলা হবে কন্ট্যাক্ট প্লেন। এই কন্ট্যাক্ট প্লেনের সঙ্গে ট্যানজেন্সিয়ালি তুমি ফ্রিকশনাল ফোর্স পাবে বি ব্লকের উপর। বি ব্লক যেহেতু ডান দিকে মুভ করছে, তাহলে বি ব্লকের উপর ফ্রিকশনাল ফোর্স এ ব্লক বা দিকে প্রোভাইড করবে, টুয়ার্ডস লেফট। মনে রাখবে রিলেটিভ মোশনের এগেইনস্টে, যেটা আমি বলেছি। এবার বি ব্লক এ ব্লককেও কিন্তু ফ্রিকশনাল ফোর্স প্রোভাইড করবে, বিকজ ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ অ্যাক্ট অ্যাজ অ্যাকশন রিয়াকশন পেয়ার। ওকে, এবার বি ব্লক এ ব্লককে ডান দিকে ফ্রিকশনাল ফোর্স দেবে। এবার এই জিনিসটাকে যদি তুমি বুঝতে চাও, তাহলে বি ব্লকের রেসপেক্টে এ ব্লক কোন দিকে মুভ করবে? মনে করো বি ব্লকটা ডান দিকে চলছে, বি ব্লক তো আর তার নিজের মোশনকে অ্যানালাইসিস করতে পারবে না। বি ব্লক দেখবে কি এ ব্লক পিছন দিকে চলে যাচ্ছে। যেমন গাড়ির মধ্যে বসে থাকলে তোমরা কি দেখো, গাছপালা সব পিছন দিকে চলে যাচ্ছে, এরকমভাবে বি ব্লক যখন সামনের দিকে যাবে তখন কি দেখবে? এ ব্লকটা তার রেসপেক্টে পিছন দিকে চলে যাচ্ছে। তাহলে এ ব্লকের রিলেটিভ মোশন বি ব্লকের রেসপেক্টে টুয়ার্ডস লেফট, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোথায় পড়বে? টুয়ার্ডস রাইট। এই ফ্রিকশনাল ফোর্সটাও কিন্তু তোমার এই যে ট্যানজেন্সিয়াল প্লেন দেখতে পাচ্ছ, এই ট্যানজেন্সিয়াল প্লেন বরাবর এদিকে অ্যাক্ট করবে, ঠিক আছে? যদিও আমি এটা নিচে দেখিয়েছি, এটা অ্যালং দ্য ট্যানজেন্সিয়াল প্লেন অ্যাক্ট করবে। আন্ডারস্টুড? মনে রাখবে এটা। এবার তোমাদের বুঝতে হবে যে ফ্রিকশনাল ফোর্স কেন অকার করে, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ফ্রিকশনাল ফোর্স। তুমি যদি এই পোর্শনটার ম্যাগনিফাইড ভিউটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে কি হবে? উপরের ব্লকটা বি ব্লকের একটা পোর্শন আমি দেখাচ্ছি, আর এ ব্লকেরও একটা পোর্শন দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ব্লক এ আর এটা হচ্ছে ব্লক বি এর ম্যাগনিফাইড ভিউ। তাহলে এই যে আমরা এই পোর্শনটার মধ্যে এখান থেকে শুরু করে এতটুকু অবধি কন্ট্যাক্টস পয়েন্টগুলি দেখতে পাচ্ছি বা এরিয়া অফ কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, আসলে সবটা জায়গা জুড়ে কি ব্লক এ ব্লক বি এর সঙ্গে কন্ট্যাক্টে আছে? না। এটার ম্যাগনিফাইড ভিউটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে কিছু কিছু পয়েন্টে শুধুমাত্র ওরা কন্ট্যাক্টে আছে। এই সবগুলি পয়েন্টের এরিয়াকে আমরা বলবো অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট। অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট অ্যাপারেন্ট এরিয়া অফ কন্ট্যাক্টের থেকে, এটা হচ্ছে অ্যাপারেন্ট এরিয়া অফ কন্ট্যাক্ট, যেটা আমাদের কাছে মনে হচ্ছে এতটুকু জায়গা জুড়ে ওরা টাচ করে আছে, এটা হচ্ছে অ্যাপারেন্ট এরিয়া অফ কন্ট্যাক্ট থেকে অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট কী হবে? অনেক কম হবে। যার কারণে বি ব্লকের যে ওয়েটটা আছে, সেই ওয়েটটা খুব অল্প এরিয়া দিয়ে নিচের দিকে অ্যাক্ট করছে। ওয়েট হচ্ছে এক ধরনের ফোর্স, তাহলে ফোর্স যদি খুব অল্প এরিয়া দিয়ে অ্যাক্ট করে তাহলে প্রেশার বেড়ে যাবে। তাহলে এ ব্লকের উপর বি ব্লক খুব বেশি করে প্রেশার দেবে। প্রেশার দেওয়ার কারণে দেখা যাবে উপরের ব্লকের থেকে আমি একটা অ্যাটম কনসিডার করছি,
এটা তার নিউক্লিয়াস, এটা হচ্ছে আউটারমোস্ট অরবিট অফ দ্য ইলেকট্রন। আর নিচের ব্লকের থেকে আরেকটা অ্যাটম কনসিডার করছি, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা হচ্ছে তার আউটারমোস্ট ইলেকট্রনের অরবিট। এবার খেয়াল করে দেখো এই ডায়াগ্রামে দেখানো আছে যে বি ব্লকের যে অ্যাটমটা তার আউটারমোস্ট অরবিটটা এ ব্লকের অ্যাটমের আউটারমোস্ট অরবিটের ভেতরে ঢুকে গেছে, এই দেখো ভেতরে ঢুকে গেছে। তো যার কারণে এই ইলেকট্রনটা যখন ঘুরতে ঘুরতে এখানে আসবে, এই ইলেকট্রনটা আর এইখানের যে ইলেকট্রনটা এটা যখন ঘুরতে 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 এখানে আসবে, ঠিক আছে, তখন এই ইলেকট্রনের উপর এই নিউক্লিয়াসটা একটা এক্সট্রা ফোর্স দেবে, এই ইলেকট্রনের উপর এই নিউক্লিয়াসটা এক্সট্রা ফোর্স দেবে, ঠিক আছে, এগুলি হচ্ছে এক্সট্রা ফোর্স। এই ইলেকট্রনটার উপর শুধুমাত্র এই নিউক্লিয়াসটার ফোর্স দেওয়ার কথা ছিল, এই ইলেকট্রনটার উপর শুধুমাত্র এই নিউক্লিয়াসটার ফোর্স দেওয়ার কথা ছিল, এই যে ফোর্সটা। কিন্তু আমরা এই যে এক্সট্রা ফোর্সগুলি পাচ্ছি, এই এক্সট্রা ফোর্সগুলির জন্য এখানে আমি ভাবতে পারি একটা বন্ড তৈরি হয়েছে, ঠিক আছে, আর এই বন্ডটাকে বলা হবে মলিকুলার বন্ড, ঠিক আছে। আর এখানে যেহেতু ইলেকট্রনটা মুভ করছে এবং ইলেকট্রনটা কী তৈরি করছে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। তোমরা পড়বে ক্লাস 12-এ যে একটা এক্সিলারেটিং চার্জ পার্টিকেল কী তৈরি করে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এখানে এক্সিলারেটিং চার্জ পার্টিকেল কেন বলছি আমরা, দেখো এই ইলেকট্রনটা ভেলোসিটি হচ্ছে এদিকে, ইলেকট্রনটা যখন এখানে চলে আসবে তার ভেলোসিটি এদিকে, ইলেকট্রনটা যখন এখানে চলে আসবে ভেলোসিটি এদিকে, তাহলে ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, কন্টিনিউ ইলেকট্রনের ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে ইলেকট্রনের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে কি এক্সিলারেশন আছে, এক্সিলারেশন আছে মানে কি সে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ঠিক আছে। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জের উপর ফোর্স মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তাহলে এই যে বন্ডটা, এই বন্ডটার নেচার কি, এটা কি ধরনের ইন্টারাকশনের জন্য তৈরি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের জন্য এই নিউক্লিয়াস আর এই ইলেকট্রনের মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে, মলিকুলার বন্ড, ঠিক আছে। এই বন্ড ফরমেশনের জন্য বি ব্লককে এ ব্লকের উপর ইজিলি মুভ করানো যাবে না। বি ব্লককে যদি এ ব্লকের উপর মুভ করাতে হয় তোমাকে এদিক দিয়ে একটা কী করতে হবে, পুশ দিক করতে হবে, আর নাহলে সামনের দিক দিয়ে তাকে টানতে হবে, পুল করতে হবে। এই যে তোমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে একটা ব্লককে আরেকটা ব্লকের উপর মুভ করানোর জন্য, এই ফোর্সটাই হচ্ছে তোমার ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। বিকজ তুমি যখন এই ফ্রিকশনাল ফোর্সটাকে ওভারকাম করবে তখনই বি ব্লকটা কী করবে, এ ব্লকের উপর মুভ করতে শুরু করবে। অর্থাৎ যে মিনিমাম ফোর্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে বি ব্লককে মোশনে আনার জন্য উইথ রেসপেক্ট টু এ, সেই মিনিমাম ফোর্সটাই হচ্ছে তোমার এখানে ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, বুঝতে পারছো। অথবা তুমি যদি মোশনে নাও আনতে পারো বি ব্লককে, তা সত্ত্বেও যদি তুমি এটার উপর ফোর্স অ্যাপ্লাই করে যাও, তাহলে তোমার দ্বারা অ্যাপ্লাইড ফোর্সটা, এক্সটার্নাল ফোর্সটা, এটা না কিছু না কিছু ফোর্স দিয়ে তো ব্যালেন্স হচ্ছে, এই ফোর্সটাই হচ্ছে তোমার ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, যে ফোর্সটা তোমার এক্সটার্নাল ফোর্সকে ব্যালেন্স করছে। আর এই ফোর্সটা কেন আসছে ফ্রিকশনাল ফোর্সটা, বিকজ অফ দিস ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন, রিমেম্বার দিস, এই যে এক্সট্রা বন্ড তৈরি হচ্ছে মলিকুলার বন্ড। এবার যখন বি ব্লক দাঁড়িয়ে থাকবে এবং বি ব্লকের উপর তুমি পুশ করে যাবে, তা সত্ত্বেও বি ব্লক মুভ করবে না, তখন বি ব্লকের উপর যে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে সেটাকে বলা হবে স্ট্যাটিক ফ্রিকশন। এবার তুমি যদি এনাফ ফোর্স অ্যাপ্লাই করো, এক্সটার্নাল ফোর্স, আর ব্লক যদি মুভ করতে শুরু করে, তখন যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে দুইটা ব্লকের কন্ট্যাক্ট সারফেস বরাবর, সেই ফ্রিকশনাল ফোর্সটাকে বলা হবে কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে। যদি বডি স্লাইড করে, একটার উপর একটা যদি স্লাইড করতে থাকে, তখন এই ধরনের কাইনেটিক ফ্রিকশনকে বলা হবে স্লাইডিং ফ্রিকশন। আর যদি এই ব্লকটা, বি ব্লকটাকে যদি এরকমভাবে রেক্টেঙ্গুলার শেপে না নিয়ে যদি তুমি সার্কুলার শেপে নাও, তুমি যদি মনে করো স্ফেরিক্যাল শেপের নাও, সিলিন্ড্রিক্যাল শেপের নাও, তাহলে কী হবে, বি ব্লকটা গড়িয়ে গড়িয়ে চলতে থাকবে, তার মানে রোল করতে থাকবে, তখন আমি ফ্রিকশনাল ফোর্সকে বলবো রোলিং ফ্রিকশন, বুঝতে পেরেছো। তাহলে আমরা ফ্রিকশনাল ফোর্স কয় ধরনের পেয়েছি, মেইনলি দুই ধরনের, স্লাইডিং ফ্রিকশন অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন আবার দুই ধরনের, নেচার অফ মোশনের উপর বেস করে, যদি বডি স্লাইড করতে থাকে তখন ফ্রিকশনাল ফোর্সকে বলা হবে স্লাইডিং ফ্রিকশন, আর যদি বডি গড়িয়ে গড়িয়ে চলে, রোল করে চলে, তাহলে বলা হবে রোলিং ফ্রিকশন, ঠিক আছে। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি ফ্রিকশনাল ফোর্স ইজ এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, মানে ফ্রিকশনাল ফোর্স তার ভ্যালুকে নিজে থেকে নিজে অ্যাডজাস্ট করতে পারে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এটা যদি না বুঝো ভালো করে, অনেক নিউমারিক্যাল তোমরা ভুল করবে, ঠিক আছে। তো এটা ভালো করে বুঝো, এই কনসেপ্টটা খুবই দরকার। চলো আমরা এজিউম করি যে একটা ব্লক রাখা আছে একটা সারফেসের উপর, ঠিক আছে, এই সারফেসটা রাফ সারফেস। এই ব্লকটাকে তুমি কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স প্রোভাইড করছো না, তাহলে ব্লকটা কি মুভ করার চেষ্টা করছে না, তাহলে ব্লকের উপর কি কোনো ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে না। ফ্রিকশনাল ফোর্সকে স্মল এফ দিয়ে ডিনোট করছি আর এক্সটার্নাল ফোর্সকে এফ দিয়ে ডিনোট করছি, এন হচ্ছে তাদের ইউনিট নিউটন। এক্সটার্নাল ফোর্স 0, ফ্রিকশনাল ফোর্সও 0। এবার তুমি
এদিকে তাকে পুল করো 1 নিউটন ফোর্স দিয়ে, এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। তাহলে এই হরাইজন্টালের রেসপেক্টে মানে গ্রাউন্ডের রেসপেক্টে এই যে ব্লকটা কোন দিকে রিলেটিভ মোশন পারফর্ম করার টেন্ডেন্সি শো করবে? ডান দিকে। এই ফোর্সের রেসপেক্টে আমি যদি চিন্তা করি তাহলে এই ব্লকের মধ্যে যদি মোশন আসে তাহলে মোশনটা হবে ডান দিকে। দিস ইজ দ্য ডাইরেকশন অফ রিলেটিভ মোশন অফ দ্য ব্লক উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ঠিক আছে, তাহলে গ্রাউন্ড কি করবে? এই ব্লকটার রিলেটিভ মোশনকে অপোজ করার জন্য অ্যালং দ্য কন্ট্যাক্ট সারফেস, এই কন্ট্যাক্ট সারফেস বরাবর উল্টা দিকে একটা এই রিলেটিভ মোশনের অপোজিটে একটা ফ্রিকশনাল ফোর্স তার উপর অ্যাক্ট করবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, বিকজ ব্লকটা মুভ করছে না বাট মুভ করার টেন্ডেন্সি শো করছে বিকজ অফ দ্য নেট আনব্যালেন্সড এক্সটার্নাল ফোর্স, there is 1 Newton force. Understood? So whenever you are applying external force, frictional force will come into the picture. ঠিক আছে, এই ফ্রিকশনাল ফোর্সে কী করবে? যেহেতু ব্লকটা মুভ করছে না তাহলে 1 নিউটন ফোর্সকে ব্যালেন্স করছে। এটা হচ্ছে 1 নিউটন ফোর্স, ফ্রিকশনাল ফোর্সে 1 নিউটন হয়ে গেল। দেখেছো, এটা যখন এক্সটার্নাল ফোর্সটা 0 ছিল তখন রিকোয়ার্ড ফ্রিকশনাল ফোর্সে 0, যখন এক্সটার্নাল ফোর্সটা 1 তখন রিকোয়ার্ড ফ্রিকশনাল ফোর্স যাতে সে এটাকে ব্যালেন্স করতে পারে এবং ব্লকটা যাতে রেস্টে থাকতে পারে সেটার জন্য 1 নিউটন ফোর্স নিজে থেকে ডেভেলপ হয়ে গেছে। ঠিক আছে, এবার তুমি এটাকে 10 নিউটন করো, তাহলে দেখবে ব্লকটা যদি না মুভ করে তাহলে বলতে পারবে যে এটাও কত হয়ে গেছে? 10 নিউটন হয়ে গেছে যে এফএসটা, বিকজ এটা 10 নিউটন হয়ে গেলে 10 নিউটন ফোর্সই উল্টা দিকে আরেকটা 10 নিউটন ফোর্স যদি ডেভেলপ হয় সেই 10 নিউটন ফোর্সই এক্সটার্নাল 10 নিউটন ফোর্সকে কী করতে পারবে? ব্যালেন্স করতে পারবে। তাহলে এটা 10 হয়ে যাবে। এরকম করতে করতে তুমি মনে করো 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে 100, এটাও কী হবে? 100 নিউটন হবে, তাহলে ব্লকটা রেস্টে থাকবে। এগুলি সবগুলি হচ্ছে তোমার স্ট্যাটিক ফ্রিকশন। এবার তুমি 101 নিউটন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে তুমি দেখলে বডির মধ্যে অ্যাক্সিলারেশন জেনারেট হয়েছে, তার মানে কি বডি এবার মুভ করতে শুরু করেছে। এইখানে যে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে বডি মোশনে থাকা অবস্থায়, দ্যাট ইজ কাইনেটিক ফ্রিকশনটা, সেটা 101 নিউটন থেকে ছোট। এবার 101 নিউটনকে তুমি যদি কমিয়ে 100 নিউটনও করো বডি মোশনে থাকা অবস্থায়, তখনও দেখা যাচ্ছে বডির মধ্যে আবার অ্যাক্সিলারেশন চলে এসছে। কি পিকুলিয়ার ব্যাপার, যেটা আগে 100 নিউটন ছিল, যেটা 100 নিউটন দিয়ে ব্যালেন্স হচ্ছিল এবং বডি রেস্টে ছিল, এবার বডির মধ্যে একটু বেশি ফোর্স দিয়ে 100 থেকে একটু বেশি ফোর্স দিয়ে 101 করে তারপরেও যদি তুমি 100 নিউটন ফোর্স মেনটেন করো তাহলেও দেখা যায় যে বডি আগের মতো রেস্টে থাকছে না, বডি এবার তার মোশনটাকে মেনটেন করছে। 101 নিউটনের জন্য যেটা অ্যাক্সিলারেশন ছিল সেটা থেকে অ্যাক্সিলারেশন একটু কমে যাবে, কিন্তু অ্যাক্সিলারেশন আছে বডির মধ্যে। বুঝতে পেরেছো? স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু হতে পারে, এটা স্ট্যাটিক ফ্রিকশনে 0 থেকে বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত রিচ করবে, এটাকে বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এটাকে কি বলা হয়? লিমিটিং ফ্রিকশন, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। সেটা থেকে কাইনেটিক ফ্রিকশনটা কমে গেল। কি করে আমি বুঝলাম? দেখো, যদি এটা কাইনেটিক ফ্রিকশনটা ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন থেকে কম না হয় তাহলে এখানে 100 দিয়েছিলাম, এখানে উল্টা দিকে 100 হয়েছিল, এটা বডি রেস্টে ছিল। এবার বডির মধ্যে মোশন জেনারেট করার জন্য 101 নিউটন করেছি। ঠিক আছে, বডি মুভ করছে, কেন কি ফ্রিকশনাল ফোর্সটা 100 নিউটন থেকে বাড়তে পারে না। কিন্তু যখন তুমি 101 থেকে আবার 100 করেছো বডি মুভ করা অবস্থা, তখন তো এটা উল্টা দিকে 100 নিউটন যদি তৈরি হতো কাইনেটিক ফ্রিকশনটা, তাহলে বডি রেস্টে না আসুক, বডির মধ্যে অ্যাক্সিলারেশন 0 হয়ে যেত। বডির মধ্যে অ্যাক্সিলারেশন 0 দেখা যায় না, বডির মধ্যে কিছুটা অ্যাক্সিলারেশন দেখা যায়। তো এখান থেকে তুমি কনক্লুশন ড্র করতে পারবে যে কাইনেটিক ফ্রিকশনটা ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন থেকে ছোট। এবার দেখো, এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করছি। দুইটা ডিফারেন্ট অ্যাটমের বা দুইটা ডিফারেন্ট মলিকুলের মধ্যে যে অ্যাটমগুলি থাকবে, সেই অ্যাটমগুলির একটা অ্যাটমের ইলেকট্রন আর একটা অ্যাটমের নিউক্লিয়াসের সঙ্গে যে বন্ড ফর্ম করে, মলিকুলার বন্ড, এই বন্ডটা স্ট্রঙার হওয়ার জন্য এনাফ টাইম পাবে যদি দুইটা ব্লক বা একটা ব্লক আরেকটা রাফ সারফেসের উপর যদি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন যদি হয়। এবার যদি ওরা চলতে শুরু করে তখন এই বন্ডটা ফর্ম হওয়ার জন্য এনাফ টাইম তারা পাবে না, অর্থাৎ বন্ডটা এতটা স্ট্রঙার হবে না যেটা হয়েছিল যখন দুইটা বডি বা দুইটা রাফ সারফেস যখন রেস্টে ছিল। বুঝতে পেরেছ? যখন দুইটা বডি মুভ করতে শুরু করবে তখন ওই যে বন্ডের ফরমেশনের এনাফ টাইম না থাকার জন্য ওইটার মানে ইন্টারাকশানের মলিকুলার যে ইন্টারাকশান বা মলিকুলার বন্ড যেটা, এটা স্ট্রেংথটা কমে যায় কিছুটা।
ঠিক আছে, যার কারণে কাইনেটিক ফ্রিকশনটা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে কম হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাও আশা করি বুঝতে পেরেছো যে স্ট্যাটিক ফ্রিকশনকে কেন সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলা হয়। এবার আমরা দুইটা রাফ বডির মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স হতে পারে তার সঙ্গে এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্সের যে ভেরিয়েশন সেটা আমরা গ্রাফিক্যালি অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমরা জানি যে এক্সটার্নাল ফোর্স স্ট্যাটিক ফ্রিকশনের সমান হবে যতক্ষণ অবধি এক্সটার্নাল ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুকে ক্রস না করছে। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ওই এক্সটার্নাল ফোর্স যেটা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর সমান, এটা হচ্ছে এমন একটা এক্সটার্নাল ফোর্স যেটা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে ছোট, আর এটা হচ্ছে ওই এক্সটার্নাল ফোর্স যেটা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে বড়। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্সের এক্সিস অ্যালং এক্স এক্সিস, আর এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের এক্সিস অ্যালং ওয়াই এক্সিস। আচ্ছা, তাহলে সাপোজ এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। তো যদি তুমি এক্সটার্নাল ফোর্সকে বাড়িয়ে যাও, স্ট্যাটিক ফ্রিকশনটাও নিজে থেকে নিজেকে অ্যাডজাস্ট করবে এবং এটা ইন দ্য সেম প্রপোর্শন বেড়ে যাবে। এক্সটার্নাল ফোর্সকে বাড়ালে স্ট্যাটিক ফ্রিকশনও বাড়বে। তো এই জায়গায় আমরা পাবো যে স্ট্যাটিক ফ্রিকশনটা এক্সটার্নাল ফোর্সের ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই জায়গায় পাচ্ছি আমরা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটা এক্সটার্নাল ফোর্সের সমান। এবার এই জায়গা পর্যন্ত বডি রেস্টে থাকবে, যেহেতু স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে যদি এক্সটার্নাল ফোর্সটা বাড়াও, চট করে কী হবে, ফ্রিকশনাল ফোর্সটা ফল করে যাবে। কারণ আমরা অলরেডি এক্সপ্লেন করেছি যে কাইনেটিক ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে ছোট হয়। ওকে, তো এখানে বডি কী থাকবে, বডি মোশনে থাকবে। তো এফ কেটাকে তুমি এই অ্যাক্সিস থেকে এখান থেকে ক্যালকুলেট করতে পারো, আপ টু দিস মাচ ইউল গেট ইউর এফ কে। ওকে, কাইনেটিক ফ্রিকশন আন্ডারস্টুড। ল অফ লিমিটিং ফ্রিকশনকে যদি তোমার বুঝতে হয় তাহলে এরকম একটা ডায়াগ্রাম কনসিডার করতে হবে। সাপোজ এটা একটা হরিজন্টাল রাফ সারফেস, এটার উপর একটা ব্লক রাখা আছে, তাহলে ব্লকটা কী করবে, সারফেসকে নিচের দিকে প্রেস করবে বিকজ অফ ইটস ওয়েট। এটা যদি অ্যাকশন হয় তাহলে তার অপোজিটে একটা রিয়াকশন পাবো। ঠিক আছে, তার আর একটা জিনিস মনে রাখবে, এই রিয়াকশনটা সবসময় এই যে কন্ট্যাক্ট সারফেস পাচ্ছ না, বা কন্ট্যাক্ট প্লেন যেটাই তুমি বলো না কেন, এই কন্ট্যাক্ট প্লেনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি পাবে রিয়াকশনটাকে। এই জন্য এটাকে বলা হয় নর্মাল রিয়াকশান। কী বলা হয়, নর্মাল রিয়াকশান। ঠিক আছে, এবার ল অফ লিমিটিং ফ্রিকশনটা বলছে যে এরকম একটা বডি যদি থাকে আর তুমি তাকে যদি পুল করো, বডিকে এমনভাবে তুমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করো, বডি টেন্ডেন্সি শো করছে মুভ করার, বাট বডি মুভ করছে না, এবং তুমি ওই এক্সটার্নাল ফোর্সকে অ্যাপ্লাই করছো, যে এক্সটার্নাল ফোর্সকে তুমি যদি অল্প একটু বাড়াও বডির মধ্যে মোশন চলে আসবে। অর্থাৎ তোমার এই এক্সটার্নাল ফোর্সটাকে অপোজিটে যে ফ্রিকশনাল ফোর্স ব্যালেন্স করছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। That is, we are talking about limiting friction. According to this law of limiting friction, Fs max is directly proportional to normal reaction. Okay? এবার এটাকে যদি তুমি ইকুয়াল টু দিয়ে লিখতে চাও তাহলে পাবে Fs max equal to 1 constant multiplied by n. That constant will be known as what? Coefficient of static friction. Coefficient of what? Static friction. এটার ভ্যালু কার উপর ডিপেন্ড করবে? এই দুইটা বডি, একটা গ্রাউন্ড, এটা কার উপর ডিপেন্ড করবে? গ্রাউন্ড আর ব্লকের মাঝখানে যে ডিগ্রি অফ রাফনেস, ওই ডিগ্রি অফ রাফনেসের উপর ডিপেন্ড করবে। কতটা রাফ এই দুইটা বডির কন্ট্যাক্ট সারফেস দুইটা কতটা রাফ, এইটার উপর ডিপেন্ড করবে মিউ এস এর ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এই ব্লকটা মনে করো এদিকে সারফেস এরিয়াটা বড় আর এদিকে সারফেস এরিয়াটা ছোট। এই সারফেস এরিয়াটাকে তুমি মনে করলে যে না, এই ব্লকটাকে আমি এইভাবে না রেখে এইভাবে উপর করে রাখবো, যেমন এটাকে ঘুরিয়ে দাও, এই ব্লকটাকে ঘুরিয়ে আমি আঁকছি, দেখো এখানে এইভাবে যদি আঁকি, এই যে সারফেসটা, এই সারফেসটা মনে করি এরিয়া A1 আর এটার সারফেসের এরিয়া কত A2, এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, এটা পাচ্ছি আমি A1। ঠিক আছে, আর এটা হয়ে গেছে এবার A2। এবার দেখো এখানেও কিন্তু নর্মাল রিয়াকশন তোমার কি হবে, n হবে, বিকজ নর্মাল রিয়াকশন সারফেস এরিয়ার উপর, কন্ট্যাক্ট সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করছে না, নর্মাল রিয়াকশন ডিপেন্ড করছে কার উপর, এই দেখো ওয়েটের উপর ডিপেন্ড করছে mg। ঠিক আছে, এবার বলা হয়েছে সো লং এজ নর্মাল রিয়াকশন ইজ কনস্ট্যান্ট ফ্রিকশনাল ফোর্স উইল রিমেইন আনঅল্টার্ড। ফ্রিকশনাল ফোর্সটা ওই যে এখানে কন্ট্যাক্ট সারফেস এরিয়াটা বড় না ছোট এটার উপর ডিপেন্ড করছে না। এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু তোমার
সেম পুলিং ফোর্স যদি অ্যাপ্লাই করো এখানে, সেম পুলিং ফোর্স যদি অ্যাপ্লাই করো, যেটা কিনা তুমি এই কেসে অ্যাপ্লাই করেছিলে, তার জন্য এটার জন্য যে স্ট্যাটিক ফ্রিকশন পেয়েছিলে ম্যাক্সিমাম ভ্যালুটা, এখানেও কিন্তু তুমি সেম স্ট্যাটিক ফ্রিকশন পাবে। বুঝতে পেরেছ? সেম স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু পাবে। আচ্ছা, ল অফ কাইনেটিক ফ্রিকশনটা কি? ল অফ কাইনেটিক ফ্রিকশন হচ্ছে তোমার, যখন একটা বডি আরেকটা বডির উপর চলতে থাকবে, এদিকে মোশন হচ্ছে, ঠিক আছে, তখন এগেইনস্ট দ্য রিলেটিভ মোশন, এটার রেসপেক্টে এই গ্রাউন্ডের রেসপেক্ট, এটা মনে করো গ্রাউন্ডের রেসপেক্টে ব্লকটা ডান দিকে মুভ করছে, ঠিক আছে, তো এটাকে তুমি রিলেটিভ মোশন লিখো উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এই ব্লকটার রিলেটিভ মোশন গ্রাউন্ডের রেসপেক্টের ডান দিকে, তাহলে ব্লকটার উপর কোন দিকে কাইনেটিক ফ্রিকশন অ্যাক্ট হবে? অপোজিটে, রিলেটিভ মোশনের অপোজিটে, ঠিক আছে। কোথায় অ্যাক্ট হবে? এই জায়গায়, এই কন্ট্যাক্ট সারফেসে, ঠিক আছে। এটাকে আমরা এফকে বলবো। আর ল অফ কাইনেটিক ফ্রিকশনটা বলছে যে বডি মোশনে থাকা অবস্থায় তার উপর যে নর্মাল রিয়াকশন অ্যাক্ট করবে, কাইনেটিক ফ্রিকশনটা হবে সেই নর্মাল রিয়াকশনের প্রপোর্শনাল, ঠিক আছে। তাহলে এফকে হবে মিউ কে ইন্টু এন। হোয়াট ইজ মিউ কে? মিউ কে ইজ কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। এবার তোমাকে যদি বলা হয় মিউ এস আর মিউ কের মধ্যে কম্পারেটিভ স্টাডি করো, যেহেতু এফ এস ম্যাক্সটা এফ কে থেকে বড়, তাহলে কি হবে? মিউ এসটা মিউ কে থেকে বড় হবে, বিকজ এদিকেও এন পাচ্ছ তুমি, এদিকেও এন, সেম ব্লকটাকে তুমি কনসিডার করছো, এটা রেস্টে ছিল, এটা আবার মোশনে আছে। তাহলে তুমি যদি এটাকে এটা দিয়ে ডিভাইড করো, তাহলে কি পাবে? এফ এস ম্যাক্স বাই এফ কে, তুমি পাবে এফ এস ম্যাক্স বাই এফ কে মিউ এস বাই মিউ কে এন বাই এন। তাহলে এন এন কাটা যাবে, কাটা গিয়ে ক্যান্সেল হয়ে গিয়ে কী হবে? যেহেতু এফ এস ম্যাক্সটা বড়, তাহলে এখান থেকে কী পাবে? মিউ এস গ্রেটার দেন মিউ কে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, মিউ এস এবং মিউ কে এদের কিন্তু কোনো ইউনিট নেই, ডাইমেনশন নেই, এরা ইউনিটলেস ডাইমেনশনলেস, বিকজ এটাও ফোর্স এটাও ফোর্স। তাহলে দুই দিক থেকে ডাইমেনশন কাটা যাবে, ফোর্সের ডাইমেনশন, ইউনিটও কাটা যাবে, কাটা গিয়ে এটা কী হয়ে যাবে? ডাইমেনশনলেস হয়ে যাবে। যেমন এটার ইউনিট হচ্ছে নিউটন, এটার ইউনিট কী হবে? নিউটন, ঠিক আছে। তাহলে এটা কী হবে? ইউনিটলেস হবে, দুইটা নিউটন ক্যান্সেল হয়ে যাবে দুই দিক থেকে। তো মিউসটার ইউনিট কী হবে? ইউনিটলেস, ডাইমেনশনলেস হয়ে যাবে। এদিকেও হবে ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, এদিকে কী হবে? এদিকেও হবে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে ক্যান্সেল হয়ে যাবে, দুই দিক থেকে ক্যান্সেল হয়ে গিয়ে মিউএসের ডাইমেনশনাল ফর্মুলা কী হবে? ইট উইল বি এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। হিয়ার অলসো সেম থিং উইল অকার, মিউ কে উইল বি ইউনিটলেস এজ ওয়েল এজ ডাইমেনশনলেস। আন্ডারস্টুড? এখানে দেখতে পাচ্ছ বোর্ডে দুইটা জিনিস লেখা আছে, একটা হচ্ছে অ্যাভেলেবল স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে রিকোয়ার্ড স্ট্যাটিক ফ্রিকশন। অ্যাভেলেবল স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে তোমার এফএস ম্যাক্স, ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশনকে বলা হয় অ্যাভেলেবল স্ট্যাটিক ফ্রিকশন, ওকে। আর রিকোয়ার্ড স্ট্যাটিক ফ্রিকশন এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর, যে কতটা স্ট্যাটিক ফ্রিকশন অ্যাক্ট হলে পরে কোনো একটা বডি বা কোনো একটা সিস্টেম কিসে থাকবে? ইকুইলিব্রিয়ামে থাকবে, ঠিক আছে। আমরা একটা রাফ ভার্টিক্যাল ওয়াল কনসিডার করি, এটা রাফ এবং এটার কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে 0.5। এবার তোমাকে বলা হয়েছে এটা একটা ব্লক আছে, ব্লকটা হচ্ছে 10 গ্রামের একটা ব্লক, এই ব্লকটাকে ভার্টিক্যাল ওয়ালের মধ্যে ইকুইলিব্রিয়ামে রাখতে হবে, মানে একই জায়গায় রাখতে হবে যাতে ব্লকটা নিচের দিকে না পড়ে যায়। এবং তোমাকে বলেছে যে তুমি এটাকে পুশ করো, যে 10 নিউটন ফোর্স দিয়ে পুশ করো, 10 নিউটন ফোর্স দিয়ে পুশ করো। আচ্ছা, ভালো কথা। তাহলে কন্ট্যাক্ট সারফেস কোনটা হবে? এটা কন্ট্যাক্ট সারফেস হবে। কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটার উপর নর্মাল রিয়াকশন অ্যাক্ট হবে ব্লকের উপর, পারপেন্ডিকুলার টু দ্য কন্ট্যাক্ট সারফেস। এই নর্মাল রিয়াকশনটা আছে মনে করো এন। এবার বলা হয়েছে যে তোমাকে যে স্ট্যাটিক ফ্রিকশন এই ব্লকের উপর কত অ্যাক্ট হয়েছে এটা ক্যালকুলেট করো, এফএস ইউ ক্যালকুলেট। এবার তুমি কি করলে? তুমি মনে করো এই ফর্মুলা ইউজ করে এফএস ইকুয়াল টু মিউ এস ইন্টু এন, নর্মাল রিয়াকশন। এবার এন কী হবে? ব্লকটা যেহেতু ডান দিকে অথবা বাঁ দিকে মুভ করছে না, তাহলে বাঁ দিকে যে নর্মাল রিয়াকশনটা সেটা ডান দিকে যে 10 নিউটন ফোর্স এটা দিয়ে ব্যালেন্স হয়ে যাচ্ছে। সো ইউর এন ইজ ইকুয়াল টু নর্মাল রিয়াকশন ইজ ইকুয়াল টু 10 নিউটন, ইউ ক্যান রাইট। সো মিউ এস এর জায়গায় তুমি যদি লিখো 0.5 আর এন এর জায়গায় যদি লিখো 10 নিউটন, তাহলে এটার ভ্যালুটা কত আসবে? 5 নিউটন। তুমি পেলে 5 নিউটন, তুমি যদি অ্যান্সার দাও 5 নিউটন, তাহলে এটা ভুল হবে, বিকজ you are using the formula of Fs max, not Fs. Understood? So this is the available friction, অর্থাৎ এই ব্লকটার আর এই ওয়ালের মাঝখানে যে কন্ট্যাক্ট সারফেস আছে, এই কন্ট্যাক্ট সারফেসের মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকশন এটা হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ফ্রিকশন এটা হতে পারে, তার মানে তো এটা না যে ম্যাক্সিমাম ফ্রিকশনই অ্যাক্ট করবে এখানে। এখানে ফ্রিকশনটা কেন দরকার হবে? ফ্রিকশনটা দরকার হবে যাতে
ব্লকটা নিচের দিকে না পড়ে যায়, ব্লকটা নিচের দিকে পড়বে কেন? তার ওয়েটের জন্য, ডাউনওয়ার্ড ওয়েটের জন্য, এমজির জন্য। এবার ফ্রিকশন কোন দিকে কাজ করবে? এই ব্লকের মোশন উইথ রেসপেক্ট টু ওয়াল ডাউনওয়ার্ড হবে, রিলেটিভ মোশন, তার এগেইনস্টে ফ্রিকশনাল ফোর্স কাজ করতে হবে, এফএস। সো হোয়াট ইজ দ্য ডিউটি অফ এফএস? দ্য ডিউটি অফ এফএস ইজ টু ব্যালেন্স এমজি, আন্ডারস্টুড? এমজিকে যদি সে ব্যালেন্স করতে পারে তবেই ব্লকটা এখানে দাঁড়িয়ে থাকতে পারবে। তো এফএস হবে কি? এমজি, এম কত? 10 গ্রাম, মানে 10/1000 মাল্টিপ্লাইড বাই স্মল জি। তাহলে এখানে ক্যান্সেল করো, তাহলে কি হবে? 0.1 নিউটন। বুঝতে পেরেছ? এটা হচ্ছে কি? এটা হচ্ছে রিকোয়ার্ড ফ্রিকশন, আর এটা ছিল কি? অ্যাভেলেবল ফ্রিকশন। যদিও তোমার ফ্রিকশন কত পর্যন্ত হতে পারে? 5 নিউটন, কিন্তু তোমার এই সিচুয়েশনে 5 নিউটনের দরকার নেই। এই সিচুয়েশনে 0.1 নিউটন হলেই চলবে, বডিটা রেস্টে থাকবে। আননেসেসারি কিন্তু ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা এই 5 নিউটন হয়ে বসে থাকবে না। কোনো একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকার জন্য যতটা ফ্রিকশনাল ফোর্স দরকার ততটাই স্ট্যাটিক ফ্রিকশন এখানে অ্যাক্ট হবে। বোঝা গেছে? তো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন অ্যাভেলেবল স্ট্যাটিক ফ্রিকশন অ্যান্ড রিকোয়ার্ড স্ট্যাটিক ফ্রিকশন। আন্ডারস্টুড? যেমন এখানে তুমি কনসিডার করো ইনক্লাইন্ড সার্ফেসে কনসিডার করো, এটা হচ্ছে এমজি, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, এটা মনে করো থিটা, এটা নর্মাল রিয়াকশান, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে তোমার এই এমজির একটা কম্পোনেন্ট, এমজি কস থিটা, আর অ্যালং দ্য ইনক্লাইন্ড সারফেস আরেকটা কম্পোনেন্ট পাবে এমজির, এমজি সাইন থিটা, ঠিক আছে? তাহলে এই ব্লকটা কোন দিকে তার মোশনের টেন্ডেন্সি শো করছে? ডাউন দ্য ইনক্লাইন্ড প্লেন। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? উল্টা দিকে। এবার যদি ব্লকটা এখানে দাঁড়িয়ে থাকে তাহলে এটা হবে স্ট্যাটিক ফ্রিকশন, আর ব্লকটা যদি এদিকে মুভ করতে শুরু করে তাহলে এটা হবে কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে? তো আমরা জানি না ব্লকটা নিচের দিকে মুভ করবে নাকি ব্লকটা এখানে কি করবে? দাঁড়িয়ে থাকবে। তাহলে তোমাকে যদি বলা হয় যে এটা অ্যানালাইসিস করো ব্লকটা মুভ করবে কিনা নিচের দিকে বা দাঁড়িয়ে থাকবে কিনা, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি সবার প্রথমে এমজি সাইন থিটা ক্যালকুলেট করবে, ঠিক আছে? এমজি মাস দিয়ে দেবে একটা, জি তুমি 9.8 বা 10 ইউজ করবে। তোমাকে যদি কোশ্চেনে 9.8 দিয়ে দেয় তাহলে 9.8, আদারওয়াইজ ইউ ক্যান এজিউম 10। আর থিটা তোমাকে দিয়ে দেবে, থিটাও তুমি ইউজ করবে। এখানে তুমি এটাকে বের করবে, এমজি সাইন থিটার ভ্যালুটাকে বের করে মনে করো তুমি এক্স পেলে। এবার তুমি কি করবে? এফএস ম্যাক্সকে ক্যালকুলেট করবে। এফএস ম্যাক্স হবে মিউ এস ইন্টু নর্মাল রিয়াকশান। এখানে মনে করো মিউ দিয়ে দিল, তোমাকে প্রোভাইড করা হলো, ঠিক আছে? তুমি এটাকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে মনে করো রেজাল্ট পেলে ওয়াই। এবার তোমার এক্স যদি ওয়াই থেকে বড় হয়, তাহলে কি হবে? এটা নিচের দিকে পড়বে। আর যদি এক্স ওয়াই থেকে বড় না হয়, অর্থাৎ এক্স যদি ওয়াই থেকে ছোট হয় তাহলে ব্লকটা দাঁড়িয়ে থাকবে, ব্লকটা এই জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং সেটা হবে স্ট্যাটিক ফ্রিকশন। আর যদি এই সিচুয়েশনটা হয় তাহলে ব্লকের উপর কাইনেটিক ফ্রিকশন অ্যাক্ট হবে। এবার তোমাকে বলা হয়েছে, বলো যে ব্লকের উপর ফ্রিকশনাল ফোর্সটা কত হবে এই সিচুয়েশনে যখন ব্লকটা নিচের দিকে মুভ করবে না, ব্লকের উপর তুমি যদি বলো যে ফ্রিকশনাল ফোর্স এত অ্যাক্ট হবে, তাহলে এটা ভুল হবে। কেন? হোয়াট ফর্মুলা ইউ আর ইউজিং দ্য ফর্মুলা অফ লিমিটিং ফ্রিকশন। তাহলে এই সিচুয়েশনে ব্লকের উপর ফ্রিকশনাল ফোর্সটা কী হবে? এটা হবে রিকোয়ার্ড স্ট্যাটিক ফ্রিকশন, মানে যেই পরিমাণ স্ট্যাটিক ফ্রিকশনটা উল্টা দিকে অ্যাক্ট করলে পরে ব্লকটা দাঁড়িয়ে থাকতে পারবে, সেই স্ট্যাটিক ফ্রিকশনই এখানে অ্যাক্ট করবে। যদিও আমাদের কাছে অ্যাভেলেবল ফ্রিকশন এটা, কিন্তু যদি আমার দেখা যায় যে আমার এই ক্যালকুলেশন করে এটা আসছে 100 নিউটন আর এটা ক্যালকুলেশন করে আসছে মনে করো 90 নিউটন, তাহলে আমার কি ফ্রিকশনাল ফোর্স 100 নিউটন দরকার? না, আমার ফ্রিকশনাল ফোর্স কত দরকার? 90 নিউটন দরকার, যাতে ব্লকটা দাঁড়িয়ে থাকতে পারে। তাহলে তোমার এখানে কি হবে? স্ট্যাটিক ফ্রিকশনটা কত হবে? 90 নিউটন। অর্থাৎ যদি ব্লক দাঁড়িয়ে থাকে তাহলে স্ট্যাটিক ফ্রিকশন হবে এমজি সাইন থিটা। এটাকে ব্যালেন্স করার জন্য যে ফ্রিকশনাল ফোর্সটা অ্যাক্ট হতে হবে ব্লকের উপর, সেই ফ্রিকশনাল ফোর্সটাই অ্যাক্ট হবে।